হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী। লিখেছেন তাসনিয়া হুসাইন। রাত তখন অনেক গভীর। সমুদ্র মাঝখানে দাঁড়িয়ে থাকা বিশাল জাহাজটার চারপাশে শুধু অন্ধকার আর ঢেউয়ের শব্দ। ডেকে দাঁড়িয়ে দূরের কালো আকাশের দিকে তাকিয়ে আছে ভিড়। নিক চলে গেছে। নিচে তাদের মনোরঞ্জনের আলাদা ব্যবস্থা আছে। সেসবের উপর কোনো কালে বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না তার। তার জীবনে দুইটা নারীরই অস্তিত্ব আছে, এক তার মা আর এক মিসেস ইশা রাজভীর, তার ওয়াইফ। হ্যাঁ, এখন হয়তো আরেকটা মেয়ে তার জীবনে আসতে পারে। ভাবতেই ভিড়ের মুখে তীক্ষ্ণ হাসি ফুটে ওঠে। চারপাশে তার লোকজন ব্যস্ত। এই শৃঙ্খলার মাঝেও একটা মানুষকে ভুলে থাকতে পারছে না সে। তাকে প্রতিটা ক্ষণ দেখেও তার ভিতরে শান্তি আসে না। বীর ফোনটা বের করে কয়েক সেকেন্ড স্ক্রিনে তাকিয়ে থাকে। গভীর ঘুমে মগ্ন তার প্রাণপ্রেয়সী, তবুও বীর কল দেয়। ওপাশে কয়েকবার রিং হতেই মারিয়া এলেনা ফোন রিসিভ করে। ঈশাকে ডাকে, ঘুম ভাঙায়। বিরক্ত হয় ঈশায়া, ভাবে ওই চানরটা এসে গেছে আবার তার জান খেতে। কিন্তু মারিয়া এলেনা তার দিকে ফোন বাড়িয়ে দেয়। ঈশা স্বস্তি পায়, আসেনি রাক্ষসটা। ফোনে নরম কণ্ঠ ভেসে আসে, হ্যালো। ঈশার কণ্ঠ শুনতেই বীরের শক্ত মুখটা নরম হয়ে আসে। কি করছো? ঠান্ডা গলায় জিজ্ঞেস করে ভীর। ঈশা ঘুম ঘুম কণ্ঠে বলে, ঘুমাচ্ছিলাম। অজান্তে ঈশার মুখ থেকে বেরিয়ে আসে, আপনি? বীর সামান্য হাসে, মাথা তুলে সমুদ্রের দিকে তাকায়। কাছে আছি, তার ছোট্ট উত্তর। শরীর ভালো আছে তোমার? আস্তে করে বলে ঈশা। এরপর কিছুক্ষণ দুজনেই চুপচাপ থাকে। শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে ফোনের ওপাশ থেকে। তারপর গম্ভীর গলায় ভীর বলে, তোমার কিছু প্রয়োজন? কিছু আনবো? বীরের কথা বলার ভঙ্গি অদ্ভুত শান্ত। না, কিছু লাগবে না। ঈশা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মৃদুস্বরে বলে, আপনি সাবধানে থাকবেন। বীরের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, খুব ছোট্ট কিন্তু সত্যিকারের হাসি। সমুদ্রের ঠান্ডা বাতাসে তার কোট উঠছিল, আর সেই ভয়ঙ্কর রাতের মাঝেও প্রথমবারের মতো মানুষটাকে কিছুটা শান্ত লাগছে। তাকে এভাবে বলেনি কেউ কখনো, কেউ ছিলও না এভাবে বলার। একা সে বড্ড একা। এভাবে কেটেছে তার জীবন। টুকটাক কথা বলে ফোন রেখে দেয় ভীর। ঈশা আবার ঘুমিয়ে পড়ে। ঈশা নিজেও জানে না সে কি বলেছে, কিন্তু তার ছোট্ট একটা কথায় মাফিয়া বস খুব খুশি হয়েছে। এরপর এভাবে কাটতে থাকে সময়। ঈশার প্রেগনেন্সির এখন 5 মাস চলছে। ঈশা নিঃশব্দে বসে আছে নিজের রুমে। নির্দিষ্ট দূরে দাঁড়িয়ে আছে তার জন্য নির্ধারিত করা গার্ডরা। অন্ধকার ঘরে একমাত্র আলোটা এসেছে সামনের বড় মনিটর থেকে। সে মনিটরেই ভেসে উঠছে রহমান ভিলার প্রতিটা দৃশ্য, তার পরিবার, তার মানুষগুলো, তার পুরো পৃথিবী। এইটুকুই এখন তার ভরসা। এর বাইরে আর কোনো উপায় নেই তার কাছে। সামনাসামনি দেখা তো দূরের কথা, ইচ্ছে করলেও সে তাদের সাথে কথা বলতে পারে না। পারবে কি করে? সে যে একজন বন্দিনী, একজনের শখের পোষা খাঁচার মধ্যে বন্দি পাখি। তাদেরকে আবার স্পর্শ করার ইচ্ছে বহু আগেই হারিয়ে গেছে তার জীবন থেকে। তবু ঈশা আজকাল এই সামান্যতেই নিজেকে মানিয়ে নিয়েছে, মানিয়ে নেওয়া শিখে গেছে সে এই কঠিন বাস্তবতার সাথে। আগে তো এতটুকুও পেত না। এখন তো অন্তত দূর থেকে হলেও তাদেরকে চোখের দেখা দেখতে পারছে। ঠোঁটের কোণে কষ্ট মেশানো ছোট্ট হাসি ফুটে ওঠে তার। আমার পেটে ওনার সন্তান, এজন্যই হয়তো এতটুকু দয়া করছে, না হলে এতটুকু পেতাম না। কথাটা মনে হতেই বুকের ভেতরটা হাহাকার করে ওঠে তার। মনিটর ওপাশে রহমান ভিলার উৎসবের বাহার। বিয়ের শপিং করা হলেও সেটা দেখানো হয়নি। ছেলেদের কাজের চাপে আজ বের করে একে একে দেখানো হচ্ছে আদনান, রহমান, আবির আর বাকিদের। পুরো বাড়ি জুড়ে আনন্দের উষ্ণতা। সবে কত খুশি, আর তাদের সেই খুশি দেখেই নিঃশব্দে হাসি ঈশা। দূরে থেকে ওই মানুষগুলোর হাসি তার বেঁচে থাকার কারণ। হঠাৎ সাইমা রহমান হাতে তুলে নিলেন সেই বেবি পিঙ্ক গাউন। নরম কাপড়ে গাউনটা আলতো করে আদনান রহমানের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, দেখো তো পছন্দ হয়েছে, তাই কিনে আনলাম।
আজ শুধু শুধুই তোমার টাকাটা নষ্ট করলাম, কারণ এটা যার জন্য কিনেছি সে তো আর পড়বে না। কিন্তু আমি জানি এরপরও তুমি আমাকে কিছু বলবে না। আদ্রান রহমান জামাটা হাতে নিলেন। বুঝছেন তিনি সাইমা রহমান কি বোঝাতে চেয়েছে। কিছুক্ষণ শুধু তাকিয়ে রইলেন সেটার দিকে। মনিটরের সামনে বসে থাকা ঈশার চোখ ঝাপসা হয়ে আসে। তার বাবা আদনান রহমান কাপা হাতে কাউন্টার উপর হাত বোলাতে থাকেন, যেন সেই কাপড়ের মাঝেই তিনি ছুঁয়ে দেখার চেষ্টা করছেন নিজের মেয়েকে। তারপর ধীরে চশমাটা খুলে চোখ মুছে নেন। সেই দৃশ্যটা দেখেই ঈশার বুকের ভেতর হু হু করে ওঠে। মনে হয় কেউ যেন ভেতরটা ছিঁড়ে ফেলছে। তার বাবা মা তার কথা এখনো ওইভাবে মনে রেখেছে। আবির এগিয়ে এসে বাবার কাঁধে হাত রাখে। চোখে মুখে চাপা কষ্ট নিয়ে সে বাবাকে সামলানোর চেষ্টা করে। পরিবেশটা ভারী হয়ে উঠতেই জান্নাত হঠাৎ জোর করে হাসির সুরে বলে ওঠে, উফ, তোমরা কি শুরু করলে বলো তো? বিয়ের শপিং দেখবো নাকি সবাই মিলে কান্নাকাটি করব? খুশির সময় এখন। তার কথা সবাই নিজেকে সামলানোর চেষ্টা করে। আদনান রহমানও গভীর নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করেন। ঠিক তখনই মূল দরজা খুলে ভেতরে ঢুকে আদ্রিয়ান। তাকে দেখা মাত্রই রাহির মুখ লাল হয়ে ওঠে লজ্জায়। চোখ নিচু করে ফেলে সে। কিন্তু আদ্রিয়ান যেন কিছুই দেখল না। ড্রয়িং রুমে সবার উপস্থিতি দেখেও সে এক মুহূর্তের জন্য দাঁড়ায় না। নির্লিপ্ত মুখে সোজা সিঁড়ির দিকে হাঁটতে শুরু করে। ঠিক তখনই জান্নাত ডাক দেয়, আদ্রিয়ান দাঁড়াও, তোমার বিয়ের শপিংগুলো দেখে যাও। কিন্তু আদ্রিয়ান কথাটা শুনেও শুনল না। না থেমে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে সে। পিছন থেকে সাইমা রহমান বলে ওঠেন, বাবা শেরওয়ানিটা অন্তত দেখে যা, পছন্দ হয়েছে কিনা বলবি তো। তবু আদ্রিয়ান পিছন ফিরে তাকায় না, একটি বারের জন্যও না। তার নিঃশব্দ অপেক্ষার মুহূর্তের মধ্যেই রাহির মুখটা মলিন হয়ে যায়। মনিটরের ওপাশে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতে থাকা আদ্রিয়ানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে ঈশা। বুকের ভেতরটা ভারী হয়ে আসে তার। এই মানুষটাই একসময় পুরো বাড়ি মাথায় করে রাখত নিজের বিয়ের কথা বলে। তার ছোট দাদা ভাই বিয়ের জন্য কি পাগলামিটাই না করত। নির্লজ্জের মতো সারাক্ষণ মায়ের পিছনে পিছনে ঘুরত। একদিন না, প্রতিদিন। ফুপুকেও রেহাই দিত না সে। যেখানে যেত সেখানে বিয়ের প্রসঙ্গ টেনে আনতো। আর সাফা আপু, সে তো রাগে আগুন হয়ে যেত। ছোট দাদা ভাইকে কি ছাড়াটাই না দিত সে। তবুও আদ্রিয়ান থামতো না, উল্টো আরও বেশি বিরক্ত করতো সবাইকে। বিয়ে পাগল ছেলেটার জন্য সত্যি সত্যি বিয়ে ঠিক হলো। তখন খুশিতে যেন মাটিতেই পা পড়ছিল না তার। আত্মীয় স্বজন সবাই তাকে নিয়ে মজা করত। কারণ আদ্রিয়ানের উত্তেজনা লুকানোর মতো ছিল না। নিজের বিয়ের শপিং থেকে শুরু করে সাফাপুর জন্য কি কিনবে সব কিছু সে নিজেই পছন্দ করেছিল। প্রতিটা জামা, প্রতিটা গয়না, এমনকি ছোট ছোট জিনিসও ছিল তার উচ্ছ্বাস। সাফার জন্য কিছু কিনতে গেলেই তার চোখে আলাদা একটা আলো ফুটে উঠত। আর আজ সময় সেই মানুষটাকে কোথা থেকে কোথায় এনে দাঁড় করিয়েছে। ঈশার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কি থেকে কি হয়ে গেল আদ্রিয়ান? আগে সে হাসি খুশি প্রাণোচ্ছল ছেলেটা আজ কেমন গম্ভীর ঠান্ডা ব্যক্তিত্বে পরিণত হয়েছে। চোখে আর কোনো উচ্ছ্বাস নেই, মুখে নেই সেই দুষ্টুমি ভারী হাসি। ভালোবাসা মানুষটাকে হারিয়ে ভেতর থেকে পুরোপুরি ছন্নছাড়া হয়ে গেছে। এই পরিবর্তনটাই সবচেয়ে বেশি কষ্ট দেয় ঈশাকে। সে নিজের ভাইয়ের দিকে ঠিকমতো তাকাতেও পারে না। নিজেকে অপরাধী মনে হয় তার, ভীষণ অপরাধী। ঈশা জানে রাহিকে আদ্রিয়ান বিয়ে করলেও সে কোনোদিনও খুশি থাকতে পারবে না। কারণ সে নিজের চোখে দেখেছে সাফা আপু আদ্রিয়ানের ভালোবাসার গভীরতা। ওদের সম্পর্কটা শুধু ভালোবাসা ছিল না, ওরা ছিল একে অপরের পুরো পৃথিবী। আজও চোখ বন্ধ করলে সেই মুহূর্তগুলো ভেসে ওঠে ঈশার সামনে। সাফা আপুর হাসি, ভাইয়ার পাগলামি, ওদের একসাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো, সব কিছু এখনও জীবন্ত। গ্র্যানি সবসময় তাকে বোঝায়, সব ভুলে যেতে শেখো ঈশা, সব মেনে নিতে হয়। কিন্তু কি মানুষ চাইলে সব ভুলে যেতে পারে? কিছু স্মৃতি রক্তে মিশে যায়। আর ছোট দাদা ভাই তো তার আপন ভাই, এক মায়ের পেটের সন্তান তারা।
তার ভাইয়ের সাথে যে যত বড় অন্যায় করেছে তাকে কিভাবে মেনে নিতে পারবে সে? এসব ক্ষত চাইলেও মুছে ফেলা যায় না। ঈশা পারবে না, কিছুতেই পারবে না। সাফা আপুর মুখটা বারবার ভেসে ওঠে তার চোখের সামনে, আর সেই সাথে ভেসে ওঠে দুইটা মানুষের গভীর নিঃস্বার্থ ভালোবাসার অসংখ্য মুহূর্ত, যেগুলো সময় নির্মমভাবে বিচ্ছিন্ন করে দিয়েছে। সে পারবে না কোনো দিন এসব ভুলে যেতে। ইদানিং আবার সাফাকে স্বপ্নে দেখা বেড়েছে তার। ঈশার খুব ভয় ভিড়ের এই পাপ তার বাচ্চাটাকে না ধরে। দিন দিন বাচ্চার জন্য তার আলাদা একটা টান তৈরি হচ্ছে। ঈশা বুঝতে পারে সেটা। ওই মহিলাটাকেও স্বপ্নে দেখে ঈশা খুব ভয় হয় তার, কুঁকড়ে থাকে সবসময়, ঘুমাতেও ভয় লাগে। সবাই এসে তাকে ঘেরাও করে। ঈশা লম্বা একটা শ্বাস নেয়। নিজের মুখে শক্ত শক্ত কথা বললেও ঈশা জানে তার ভেতরের মনটা মোটেও এত শক্ত না, বরং এই মানুষটাই আজকাল তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। ভীষণ বেহায়া একটা মন। যতই সে নিজেকে বোঝাক, যতই ঘৃণা করতে চায়, তবু বুকের গভীরে কোথাও একটা নরম অনুভূতি বারবার মাথা তুলে দাঁড়ায়। নারীর টান, নিজের অনাগত সন্তানের প্রতি অদ্ভুত এক দুর্বলতা, আর সেই সন্তানের বাবাকে ঘিরে অসম্ভব জটিল কিছু অনুভূতি। ঈশার চোখ বন্ধ করে ফেলে। তারও তো ইচ্ছে করে এক টুকরো সংসারের, স্বাভাবিক একটা জীবনের, ভালোবাসা মেশানো কয়েকটা মুহূর্ত, যেখানে ভয় থাকবে না, রক্ত থাকবে না, অন্ধকার থাকবে না। কিন্তু সেই স্বপ্নগুলো ভাবতেই নিজের উপর ঘৃণা হয় তার। কারণ যার সাথে এই স্বপ্নগুলো জড়িয়ে যাচ্ছে সে মানুষ না, সে একটা জানোয়ার। ঈশার ঠোঁট কেঁপে ওঠে। আজকাল মনটা বড্ড অবাধ্য হয়ে উঠেছে তার। যত দূর ঠেলতে চায় ততই সে মানুষটার দিকে ছুটে যায়, আর এটাই সবচেয়ে বেশি আতঙ্কিত করে তাকে। ঈশা নিজের মনকে কখনো মস্তিষ্কের উপর আধিপত্য করতে দেয় না, কখনো না। সে জানে এই দুর্বলতা তার জন্য বিষ। এই অনুভূতিগুলো একদিন তাকে পুরোপুরি শেষ করে দেবে। তাই সে নিজের ভেতরে সেই নরম মনটাকে ধীরে ধীরে দুমড়ে মুচড়ে শেষ করে ফেলেছে। মনের মেরে ফেলতে চায় সমস্ত অনুভূতি, কারণ এই মন তার দরকার একদমই না। যে মন একটা জানোয়ারকে চাইতে পারে, সেই মনকে সে নিজের ভেতরে বাঁচিয়ে রাখতে চায় না। তার বুক ধকধক করে ওঠে। চোখের সামনে আবার ভেসে ওঠে তার পরিবারটার মুখ। সবকিছু কেমন সুন্দর ছিল, আর সেই সুন্দর পৃথিবীটাকে ধ্বংস করে দিয়েছে একজন মানুষ। একটা মানুষ না, একটা অন্ধকার, যে তাদের পুরো পরিবারটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। তার ছোট ভাইয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। সাফা আপুকে কেড়ে নিয়েছে তাদের কাছ থেকে, মেরে ফেলেছে তাকে। ঈশার নিঃশ্বাস ভারী হয়ে আসে। তবুও তার এই অভিশপ্ত মন সে মানুষটাকেই চায়। এই সত্যিটাই তাকে সবচেয়ে বেশি ঘৃণা করায় নিজেকে। তার নিজের কাছেই নিজেকে নোংরা লাগে। সে চায় না এই অনুভূতি, চায় না এই দুর্বলতা, কিছুতেই না। কারণ যে মানুষটা তার জীবনকে অন্ধকারে ডুবিয়েছে, তার প্রতি ভালোবাসা জন্মানো মানে নিজের আত্মাকেই অপমান করা। বুকের ভেতরের ভারী অনুভূতিগুলো থেকে পালাতে চাইলেও পারে না ঈশায়া। তবুও নিজেকে সামলানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর চুপচাপ বসে থাকার পর হঠাৎই বিরক্ত গলায় বলে ওঠে, মারিয়েলা, আমার খুব ক্ষুধা লেগেছে। তার কণ্ঠে ক্লান্তি। রুমের একপাশে দাঁড়িয়ে থাকা মারিয়া এলেনার সঙ্গে সঙ্গে মাথা নিচু করে এগিয়ে আসে। নরম গলায় জিজ্ঞেস করে, কি খাবেন ম্যাম? ঈশা কিছুক্ষণ ভেবে ঠোঁট কামড়ে বলে, কাচ্চি বিরিয়ানি, ঝাল ঝাল। কয়েক মাস আগেও এত ভারী খাবারের নাম শুনলেই বিরক্ত লাগতো, আর এখন মনে হয় সব সে একাই শেষ করে ফেলতে পারবে। মারিয়া এলেনা কোনো প্রশ্ন না করে নিচে চলে যায়। এই প্যালেসে ঈশার জন্য আলাদা ব্যবস্থা করা আছে সব কিছুর। মীর নিজে বাংলাদেশ থেকে নামকরা শেফ এনেছে ঈশার জন্য। তার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব ছোট ছোট পছন্দ কারো অজানা নয় এখানে। ঈশা বলা মতো রান্না শেষ হয়। কিছুক্ষণ পর পুরো রুমে ছড়িয়ে পড়ে কাচ্চি বিরিয়ানির গাঢ় মশলাদার ঘ্রাণ। টেবিলে বড় প্লেটে সাজিয়ে রাখা হয় ধোয়া ওঠা কাচ্চি বিরিয়ানি। ঈশা ওঠে না। সে বলে তাকে বিছানায় এনে দিতে। তাই করা হয়। সে বিছানায় আরাম করে বসে খাওয়া শেষ করে।
খাওয়ার ঘুমানো এটাই তার কাজ। খাওয়ার শেষে বিরক্ত মুখে নিজের পেটের দিকে তাকায় ঈশা। সে কিছুতেই বুঝতে পারে না তার এত খেতে ইচ্ছে করে কেন। এমন অবস্থা হয়েছে যে পেট ভরে খাওয়ার আধা ঘন্টা পরেই আবার ক্ষুধা মাথায় ঘুরতে শুরু করে। মনে হয় যেন বহুদিন কিছু খায়নি। এই ব্যাপারটা ভীষণ বিরক্ত করে তাকে। ঠোঁট ফুলিয়ে বিড়বিড় করে বলে ওঠে, এভাবে কেউ খায় নাকি? তবু হাত থামে না তার, যতই বিরক্ত হোক। তার শরীরে এখন শুধু একটাই জিনিস বুঝে, ক্ষুধা। ক্যাটারিনার ভাইয়ের ছেলে জিন, সে এসেছে আলভারেজ স্টেটে। তার চোখে ভয়ঙ্কর দম্ভ। ক্যাটালিনার মতোই সে ছোটবেলা থেকেই শিখেছে যা ভালো লাগে তা ছিনিয়ে নেওয়া। আর এই প্যালেসে পা রাখার পর প্রথমবারের মতো তার সেই নোংরা আকাঙ্ক্ষা গিয়ে আটকে যায় নারীর উপর। সে আর কেউ না, ঈশায়া। তখন থেকে ঈশা যে সময় বাগানে যায় হাঁটার জন্য, সে তখন থেকে দেখে তাকে। দূরে ঝাড়বাতির সোনালি আলো পড়ে মার্বেল মেঝে চকচক করছে। জিন ধীর পায়ে করিডোর পার হচ্ছিল, চোখে অলস বিরক্তি। আর সেই সময়ই সিঁড়ির ধারে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তার নজর যায়, যাকে ঘিরে চলছে আরও অনেক মেয়ে। সাদা পোশাকে ঢাকা শরীর, চোখে মুখে শান্ত ক্লান্তি, তবু এক সৌন্দর্য যেটা চোখ সরাতে দেয় না। জিনের হাঁটা থেমে যায়। সে স্থির হয়ে তাকিয়ে থাকে। মুহূর্তের মধ্যেই তার চোখে দৃষ্টি বদলে যায়, অস্বাভাবিক হয়ে ওঠে। যেন সামনে কোনো মানুষ না, বরং বহুদিনের ক্ষুধার সামনে খাবার দাঁড়িয়ে আছে। জেনের ঠোঁটে ধীরে ধীরে পাকা হাসি ফুটে ওঠে। সে পাগল হয়ে যাচ্ছে দিন দিন ঈশার জন্য। বেলা এসব বলে দেয় ক্যাটালিনাকে। সেই রাতে ক্যাটালিনার ঘরে বৈঠক বসে। ক্যাটালিনা সোফায় বসে আছে, হাতে ওয়াইনের গ্লাস, চোখগুলো বরফের মতো ঠান্ডা। তার সামনে দাঁড়িয়ে জেন। ক্যাটালিনা বলে ওঠে, যদি মরতে না চাস তাহলে ওর থেকে নজর সরা। জেন হাসে ক্যাটালিনার কথায়। ক্যাটালিনা এবার শক্ত গলায় বলে, বীর যদি জানতে পারে তোকে মেরে তার কুকুরগুলোকে খাওয়াবে। কিন্তু ভয় পাওয়ার বদলে জেনের চোখে আরও নোংরা আগ্রহ চলে ওঠে। সে গম্ভীর গলায় বলে, তো তুমি কি ওকে ছেড়ে দিবে? ক্যাটালিনার চোখ শুরু হয়ে আসে। জেন এবার সামনে ঝুঁকে নিচু গলায় বলে, তুমিই তো চাইছো ওকে শেষ করতে, তাহলে শেষ করার আগে একবার। ঠাস করে জ্বরের শব্দে পুরো ঘর কেঁপে ওঠে। জেনের মুখ একপাশে ঘুরে যায়। ক্যাটালিনা ততক্ষণে দাঁড়িয়ে গেছে, চোখে মুখে তার ভয়ঙ্কর রাগ। সে আঙুল তুলে ফিসফিসিয়ে বলে ওঠে, চুপ, একদম চুপ। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। তুই নিজে মরবি, সাথে আমাকেও মারবি, একেবারে চুপ। জেন কিছু বলতে যেতেই ক্যাটালিনা আরও কঠিন গলায় বলে ওঠে, না হয় এক্ষুনি তোকে বের করে দেব এখান থেকে। তুই ওর দিকে আর তাকাবি না। বীর যদি আন্দাজও পায় ধ্বংস করে ফেলবে সবাইকে। আমাদেরও ছাড়বে না ওই মেয়ের কিছু হলে। বীর নামটা শুনেই কয়েক সেকেন্ডের জন্য নিশ্চুপ হয়ে যায় জেন। কারণ সবাই জানে বীর শুধু মানুষ মারে না, মানুষের অস্তিত্ব মুছে দেয়। কিন্তু ঈশাকে সে ভেতর থেকে বের করতে পারছে না। ক্যাটালিনা ওয়াইনের গ্লাস নামিয়ে রাখে। ওকে আমি কিভাবে সরাই সেটা সময় হোক, তখন দেখবি। কয়েক সেকেন্ড থেমে আবারও বলে, ডেলিভারির সময় বুঝতে পারবি সব। ভিড়ের অনুপস্থিতিতে তার শত্রুরা মাথা চাড়াতে উঠেছে। আর যে এখনও জানেই না, তার পৃথিবীর দিকে বিষাক্ত সাপের মতো এগিয়ে আসছে নতুন বিপদ।